নমস্কার, সংবাদ প্রতিদিন .in-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কুণাল ঘোষ। বাড়তি কথা না বলে মেধহীন শুরু। আমাদের অতিথি শতাব্দী রায়। শতাব্দী, আপনাকে স্বাগত। শতাব্দী রায় বিশিষ্ট অভিনেত্রী, নায়িকা, পরিচালক এবং সাংসদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে তিনি লোকসভায় প্রতিনিধিত্ব করেন। কিন্তু আজকে যে কারণে শতাব্দীকে নিয়ে বসছি, অনেক দিন বাদে আমাকে ভাতৃপ্রতিম ইন্দ্রনীল রায় কামব্যাক অফ শতাব্দী রায়, ফিরে আসছেন পর্দায়, বড় পর্দায়। ভ্রাতৃপ্রতিম ইন্দ্রনীল এইরকম একটা ক্যাচলাইন দিয়ে বলেছে যে একটা জমজমাট ইন্টারভিউ যদি করা যায়, কামব্যাক অফ শতাব্দী রায়। শতাব্দী রায় গেলেন কোথায় যে কামব্যাক করবেন? শতাব্দী রায় কি অদ্ভুতভাবে বিভিন্ন রোলে, বিভিন্ন ভূমিকায় সাকসেসফুলি তিনি বাংলায় রয়েছেন। কিন্তু এখন সামনে 6 জুন একটি বাংলা ছবি আসছে, তার নাম বাৎসরিক। এই বাৎসরিক ছবিতে দীর্ঘদিন পর শতাব্দী রায় অভিনেত্রী হিসেবে পর্দায় আসছেন। তো সেই জন্যই বাৎসরিককে কেন্দ্র করে একটু ঢুকছি এবং তার আগু পিছুতে একটু চলে আসবে। শুরুতে একটু বাৎসরিকে যাব। বাৎসরিক নতুন ছবি, টিজার দেখলাম, জমজমাট, এবং একটা ভয়ের ছবি দেখলাম আপনার, যে আপনি খুব ভয় পেয়েছেন। নতুন ছবি আসছে, আপনি ভয় পেলেন কেন? নতুন ছবি আসছে, ভয় পাওয়ার কারণ হচ্ছে ছবির স্ক্রিপ্ট, ছবির গল্প, ডিরেক্টর, এবং নতুন করে কাজ করাতে মানুষের কতটা ভালো লাগবে সেই ভয় তো আছে। সেই ভয়টাই হয়তো বেশি আকারে প্রকাশ পেয়েছে ওখানে, যে আজকের সময় পাল্টে যাওয়ার সময়, পাল্টে যাওয়া সাবজেক্ট, পাল্টে যাওয়া ডিরেক্টর, পাল্টে যাওয়া টেকনিশিয়ান, টেকনোলজি, সেই সময় কতটা নিজেকে মানাতে পারলাম, কতটা মানাতে পারবো, কতটা মানুষের কাছে পৌঁছতে পারবো, সেটা একটা ভয় নিশ্চয়ই কাজ করছে। 6 তারিখ অবধি কাজ করবে। ভয়ের ছবি, ভূতের ছবি, মানে অ্যাকচুয়ালি সম্পর্কের ছবি। সেই সম্পর্কের জায়গা থেকে তার মধ্যে হরর আছে, তার মধ্যে নেগেটিভিটি জীবনে চাই না। যে মানুষগুলো হারিয়ে যাচ্ছে, যে মানুষগুলো নেই, তাদেরকে আঁকড়ে থাকা একরকম, কিন্তু তার নেগেটিভিটিগুলোকে আঁকড়ে রাখা মানে জীবনকে এগোতে দেবে না। এইটাই বলা সম্পর্কে। যেটুকু যা শুনেছি বা যা দেখলাম, তাতে 2 নারীর সম্পর্ক, বৌদি এবং ননদ, এবং এই বৌদি এবং ননদ সম্পর্কের সমীকরণ নিয়ে তো নানা ধরনের চর্চা চলে। কখনো বন্ধুত্বের সম্পর্ক, কখনো অন্যরকম, একটু অন্যরকম সম্পর্ক। তো এই যে 2 মহিলা চরিত্র আপনারা একটা সিনেমাকে টেনে নিয়ে যাচ্ছেন, এটা কি এটা চ্যালেঞ্জিং নয়? একদমই। তবে রীতা ভরি আর আমি 2 চরিত্র করছি। আমি ননদ ও ভাইয়ের বউ। যে ভাই মারা গেছে, দুজনের, এর ভাইয়ের মৃত্যু আর ওর স্বামীর মৃত্যুকে কীভাবে দুজনকে জুটছে। কিন্তু আরেকটা জিনিস, যেমন টেনে নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জ ডেফিনেটলি, কিন্তু এখন মানুষ এটা হচ্ছে, মানে এক সময় যখন ছিল শুধু নায়িকা মানে 2টো গান গাইবে আর ক্লাইম্যাক্সে হাসবে, এই 4টে এক্সপ্রেশন দেবে, এরম তো নয়। এখন নারী কেন্দ্রিক চরিত্র হচ্ছে এবং মানুষ অন্যরকম ছবি দেখছে, অন্যরকম ছবিই দেখছে, আর একরকম দেখছে না। সেই অর্থে চ্যালেঞ্জটা আছে নিশ্চয়ই, এবং তার সঙ্গে কাজটা করার আনন্দও আছে। মৈনাক ভৌমিক পরিচালনা করেছেন, বেশ নাম শোনা যায়, বেশ কিছু ভালো কাজের সঙ্গে তার নাম জড়িয়েছে, সেই জন্য ওর সঙ্গে কাজ করা। সেই জন্য ওর সঙ্গে কাজ করা কিরম লাগলো? কাজের অভিজ্ঞতা ভালো, একদম মানে অন্যরকম। এখন না, মানে আমাদের যেমন আগে একটা ক্যামেরা হতো, আমরা জানতে পারতাম আমরা কি করছি, কোনটা মিড শট, কোনটা লং শট, কোনটা ক্লোজ, কোনটা কি, আমি সব জানতে পারছিলাম, এসপি কোনটা। এখন 3-4টে ক্যামেরা, বুঝতে পারছি না কোনটা। আদৌ ডিরেক্টর ছাড়া কেউ জানে না আমি কোনটা থাকবো, কোনটা আমার চোখ গেছে, কোনটা আমার সাইড গেছে, এটা ডিরেক্টরই জানে, আমি জানি না। এইগুলো তফাৎ তো হয়েছে, কিন্তু এরা কম দিনে শুটিং, এখন ছবি তো খুব কম দিনে করতে হচ্ছে, তার জন্য ওদের কাছে খুব চ্যালেঞ্জ, এবং ভীষণই টেন্স হয়ে কাজ করা। পুরো টেকনিশিয়ানরা, যেটা খুব পাল্টেছে, আমার ভালো লাগলো, টেকনিশিয়ানরা প্রচুর সিরিয়াস হয়ে গেছে, একটা গল্প করছে না, কথা বলছে না, শুধু কাজ করছে। সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে যেমন সোসাইটি পাল্টেছে, যেমন জেনারেশন পাল্টেছে,
সেরকম ছবির ধারাও পাল্টে গেছে। কারণ ডিরেক্টর ধরুন আগে ক্যামেরার সামনে ডিরেক্টর থাকতো, আমি তার সঙ্গে সারাক্ষণ ইন্টারাক্ট করতে পারতাম। এখন ডিরেক্টর অন্য ঘরে মনিটরের সামনে বসে, তো শুধু মাইক্রোফোনে কথা বলতে পারছি। মানে এইগুলো তো চেঞ্জেস হয়েছে যেগুলো অভ্যস্ত। এখন যে সিনেমাগুলি বাংলা নিয়ে আলোচনা করছি, বাংলায় মুক্তি পেল, তাতে কোথাও দেখা যাচ্ছে দেবের একটা গ্ল্যামার, দেব টানার চেষ্টা করছেন। বাংলা সিনেমা নিঃসন্দেহে 1 নম্বর নায়ক। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে যে যারা এখনকার শীর্ষ নায়িকা যে 2-3 জন রয়েছেন বা যাদের নাম শোনা যায় তারা রয়েছেন। আবার কোথাও গিয়ে দেখলাম শিবপ্রসাদরা একটা নতুন ঘরানাকে তৈরি করেছে, যেখানে শিবু নিজে একটা অদ্ভুত ক্যারেক্টার হয়ে উঠে আসছে। যদিও সেখানে আবার একটা মানে আবির সেখানে একটা রয়েছেন, বা এরকম যারা রয়েছেন, কৌশানী রয়েছেন ইত্যাদি। আপনি যে রোলটা বা যে ছবিটা এখন আসছে, তাতে শতাব্দী রায়ের গুরুদক্ষিণা শতাব্দী রায় তো আজকের নয়। আবার রীতা ভরিও অসম্ভব ভালো অভিনেত্রী, আমার ওনাকে খুবই ভালো লাগে, কিন্তু যদি আপনি বলেন গ্ল্যামারাস নায়িকা, সেই অর্থে নয়। ফলে আপনাদের কাজ এখানে কতটা কঠিন এবং দর্শক কেন হলে দেখতে আসবেন, এইটা একটা কৌতূহল থাকছে। সেটা একটা হচ্ছে, দেখো আমি যদি মৈনাকের নাম ভাবি, তাহলে হয় না যে ডিরেক্টরকে বা তার আগের ছবিগুলো কি হয়েছে, কতটা আমার ভালো লেগেছে, তার মানে একটা ভরসা আছে এই মানুষটা যতই খারাপ ছবি করুক খুব খারাপ বানাতে পারবে না, সেই ভরসায় একটা আশা। তারপরে যারা আমাকে ভালোবাসে, যারা আমার ছবি দেখে অভ্যস্ত ছিল, বা যারা আমাকে দেখা হলেই বলতো যে অ্যাক্টিং করুন, কেন করছেন না, বা এটা, তাদের আমার ধারণা যে তারা যদি জানে আমি ছবিটা করেছি বা জানে আমি ছবিটা রিলিজ হয়েছে, তাহলে নিশ্চয়ই তারা একবার দেখতে আসবে যে আমি কী ছিলাম, কী হলাম। তো সেটা, এবং নিঃসন্দেহে যে এখন যেভাবে আইনক্সে যেরকম ছবি হচ্ছে, সেই ধারার ছবিগুলো বলে আমার ধারণা যে মানুষের আসা উচিত, এবং হলে আসলেই তবে, মানে এখন তো আর এই ছবিগুলোকে আপনি ভাবতে পারবেন না বনগার কোনো সিঙ্গেল স্ক্রিনে চলার জন্য, বা আমাদের সময় যেগুলো হতো সমানভাবে চলতো, এখন সমান চলার কোনো মানে ব্যাপারই নেই। যদি গ্রামে চলে তো শহরে চলবে না, যদি শহরে চলে তো গ্রামে চলবে, এত ভাগ হয়ে গেছে। তো সেই ভাগটাকে উপেক্ষা করে যদি এটা তো যখন যেহেতু আইনক্সের হিসেবে রিলিজ হচ্ছে, কিন্তু এখানকার দর্শক এখন বাংলা ছবি দেখতে যাচ্ছেও, একদম যাচ্ছে না, তাদের অনেকগুলো পরপর হিটও হয়েছে। শতাব্দী রায় মানে আতঙ্ক থেকে শুরু, আতঙ্কের শতাব্দী রায়, তপন সিংহর আবিষ্কার, আবার আপনি সেখানে একটা অসাধারণ ভূমিকা আপনি দেখলেন। সেখান থেকে আবার গুরুদক্ষিণা ঘরানার একটা ছবি, গুরুদক্ষিণা তো আমার নিজেরও বড় পর্দায় দেখা। মানে কমার্শিয়াল ছবি কিভাবে হিট করাতে হয়, হিট ছবির নায়িকা শতাব্দী রায়। এরপরে আপনি সময় পার হলো, আপনি পরিচালক হয়ে ক্যামেরার পেছনে গেলেন, আবার বেশ কিছুদিন পর অভিনেত্রী হিসেবে বড় পর্দায় আসছেন। এই জার্নিটা একটু ছোট্ট করে শুনবো, আতঙ্ক থেকে বাৎসরিক। অনেকগুলো বছর আতঙ্ক, যখন আমি তখন স্কুল, তার মানে কিছুই জানি না, যা জানি না। দেখো তখন কিন্তু ছেলেমেয়েরা ওই বয়স সত্যি খুব কম জানতো, এখন যেমন বেশি জানে তখন খুব কম জানতো। তো সেই ইনোসেন্সই কাজ করেছে, এবং তপন সিনহার মতন ওরম গুরুগম্ভীর একজন ডিরেক্টর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন কো আর্টিস্ট, তাদের সঙ্গে কাজ করার ফলে মানে জানার চেষ্টাও, মানে আমি জানতাম না আর সেটা বলার চেষ্টাও হয়নি, সেখান থেকেই শুরু। এবং আমি তখন জানতাম না ছবি হিট হলে কী হয় বা হিট হবে, আমি কোনো দিন অ্যাক্ট্রেস হব, আমি কোনো দিন সাকসেসফুল হবো, এটা কোনো কল্পনার মধ্যে, অ্যাম্বিশনের মধ্যে নেই। তার ফলে যেগুলো হয়েছে সেগুলো ঘটে গেছে। তো যে কোনো কাজ করেছি তখন আমি সেগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে 100% সিরিয়াস হয়ে কাজ করেছি বলে হয়তো সব ফলগুলো ভগবানের আশীর্বাদের সঙ্গে ওগুলো যোগ হয়েছে। তারপরে অনেকগুলো বছর কাজ করিনি, না করার কারণ একটা হচ্ছে ডেফিনেটলি পলিটিক্স, যেখানে এই সুনামটা তো আছে যে একটার মানে পলিটিক্সে এসে ভোট নিয়ে পালিয়ে যায় আর আসে না। 4 বারের এমপি শতাব্দী রায়, 4 বারের এমপি, 2009, 2014, 2019, 2024। তাহলে 4 বারের এমপি হওয়া
এটা তো মুখের কথা না, ফলে সেই জায়গাটা আপনি সাকসেসফুল, আমি সে প্রসঙ্গটায় পরে এসেছি, বাট আপনাকে সময় দিতে হয়েছে। এবং আমি দর্শকদের এও বলে রাখি, শতাব্দী রায় কিন্তু পার্লামেন্টে গিয়ে সই করে বাড়ি চলে যাওয়ার সাংসদ নন, তিনি কিন্তু পার্লামেন্টে সময় দেন এবং সাংসদ হিসেবে তার কর্তব্যটা দায়িত্বের সঙ্গে পালন করেন। সেই কারণে আবার এই ওনার যে মূল পেশা বা নেশা, সেই জায়গায় ওনাকে খানিকটা আপস্ত বোধহয় করতে হয়। হ্যাঁ দেখুন, এই দুটো কাজই না, পলিটিক্স এবং ফিল্ম দুটোই কিন্তু 24 আওয়ার্স জব। যে কোনো একটা কাজ করলে, যে দুটো কাজ একসঙ্গে করতে হয়, ইচ্ছে হয়, তাহলে কিন্তু একটাকে কম্প্রোমাইজ করতে হবে, বা একটার ক্ষেত্রে সময় দিচ্ছেন না, এই বিজ্ঞাপন পড়বে নিরুদ্দেশ হয়ে গেছে, এইটা পেতে হবে। তো সেটাকে ভাবতে হয়েছে, চয়েসে ছিল আমার কাছে যে কোনটা। যখন আমি পলিটিক্স করছি তখন আমি ফুল টাইম পুরো সময় দিয়ে করতে হয়েছে, তার ফলে আমার কাছে সিনেমা করা সম্ভব হয়নি। এবং তার মধ্যে এটাও ঠিক, যে অফারগুলো এসছে সেগুলো আমার সময়ের সঙ্গে ম্যাচ করেনি, ইলেকশনের সময় আগে পিছিয়ে হয়েছে, বা চরিত্রগুলো আমার কাছে ভালো লাগেনি, কিংবা ডিরেক্টরের প্রতি আমি ভরসা করিনি। মানে আমি যখন এখন নতুন হিসেবে ভাবছি নিজেকে, তো আমি যখন শিখতে এসছি তখন আর একটা না শেখা লোকের কাছে যদি শিখি তাহলে আমি কিছুই শিখতে পারবো না। এটা কি অভিনেত্রী শতাব্দী রায়ের সেকেন্ড ইনিংস বলা যায়? হ্যাঁ হতে পারে, মানে অনেক বছর পর একটা ঠিক প্রপার ছবি করলাম, প্রপার ছবিতে অ্যাক্টিং করলাম, মাঝখানে পরিচালকের ভূমিকা ছিল, সেটা খুব একটা ভালো কিছু হয়নি বলে আমি ওটাতে আর মানে আর এখন এত সময় দেওয়া সম্ভবও না, বা ওটা এত ভালো কিছু হয়নি বলে আর সেটাকে রিপিট করতে সম্ভবও না, বা ইচ্ছেগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু অ্যাক্টিংয়ের ক্ষেত্রে ইচ্ছেটা যেগুলো থেকেই গেছে, সেটা সব কিছু মিলেছে বলে হয়তো মৈনাকে এই বাৎসরিক করা সম্ভব হয়েছে। আমার এখানে একটা মানে কৌতূহল আছে যে আপনাদের সময় আপনাদের নামে সিঙ্গল স্ক্রিন মূলত তখন তো এত কিছু আসেনি, দর্শকরা যেতেন, টিকিট বিক্রি হতো, লাভ ক্ষতির সম্পর্কটা ছিল নামের উপর দাঁড়িয়ে। এখন কি সেই ব্যাপারটা আছে? এখনো কিন্তু আমি যেটা বারবার বলি, যেটা হচ্ছে যে একটা স্টার তৈরি হওয়া কিন্তু শুধু ছবি হিট ফ্লপের উপর ডিপেন্ড করে। যতই তর্ক আপনি করুন, দারুণ অভিনেতা দারুণ অভিনেত্রী হতে পারে, কিন্তু সে স্টার হতে পারবে না যতক্ষণ তার ছবি হিট হবে। আর হিট হওয়ার জন্য এখন কি হচ্ছে, পরিচিতি হওয়া বা ফেমাস হওয়া আর স্টার হওয়ার তফাৎ আছে অনেক। হ্যাঁ, এখন আপনি তো স্টারডম ব্যাপারটা আলাদা। আপনি যদি একটা 2 লাইন গান বাদাম তেল হ্যাঁ হিট হয়ে যায়, আপনি ফেমাস হয়ে গেলেন, কিন্তু আপনি স্টার হতে পারবেন। তার না হলে দেখুন, এত যে এই যে এখন সব কিছু যারা মোটিভেশন স্পিকার হচ্ছে বা ব্লগার হচ্ছে, তাদের এত বেশি মিলিয়ন ফলোয়ার্স, তারা যখন সিনেমা করছে কোথায় মিলিয়ন ফলোয়ার্স আসছে না। অথচ আমাদের সময়টাতে এসব ছিলই না, আমার একমাত্র কাজের দ্বারাই পরিচিতি পেতে হতো, আর কোনো প্রজেকশন বা এত প্রমোশন ছিলই না। মানে শুধুমাত্র মানে ইভেন আপনি ভাবুন, তখন সাংবাদিকতার জায়গা থেকে ভাবুন না, কত ইন্টারভিউ, কত বিজ্ঞাপন, কত কিছুই হতো না, খুব কম। শুধুমাত্র আপনি ছবি আসছে, ছবি হিট হয়ে পোস্টার, ছবি হিট হলো আপনি স্টার, আপনি হিট হলো না আপনি স্টার না। কিন্তু এখন যেটা সব থেকে কঠিন কাজ এদের জন্য হয়েছে, এই জেনারেশনের স্ট্রাগল, যেটা হচ্ছে যে ফেমাস হওয়াটাও দেখেছে খুব ইজি হয়ে গেছে, কিন্তু টিকে থাকাটা ভীষণ কঠিন। কারণ আপনার কাছে এত অপশন আছে। আজকে আপনি বড় পর্দা, সিরিয়াল, এত চ্যানেল, ঘন্টায় ঘন্টায় একটি করে সিরিয়াল, তারপরে ওটিটি ঢুকে গেছে, আপনি কেন দেখবেন? মানে আপনি কত ভালো হতে হলে তবে আপনি ধরতে পারবেন, কত ভালো ছবি করতে পারলে আপনি ইন্টারেস্ট নিয়ে দেখবেন। আদারওয়াইজ তো 2 ঘন্টা ধরে আপনি দেখতেই পারবেন না কোনো ছবি। বা আপনার এখন 1 মিনিটের রিল লেখা, মানে আপনি এখন দেখুন যে রিলটা পর্যন্ত আগে যদি 5 মিনিট 3 মিনিটের যেসব হতো, সেগুলো 1 মিনিট 25 সেকেন্ড এসবের রিল হচ্ছে। সেটাই মানুষের পেশেন্স কমে গেছে, একদম শেষ লেভেলে চলে গেছে। তার ফলে যে ক্রিয়েটিভিটির জায়গাটাও বদলে গেছে। এখন ক্রিয়েটিভিটির দরকার ইনফ্যাক্ট অনেক জায়গায় নেই। মানে এই রিলগুলোকে আপনি বলেন ক্রিয়েটিভিটি না, কিছু আছে কন্টেন্ট ক্রিয়েটার ভালো কন্টেন্ট করে, বাদ বাকি তো যদি আপনি বলেন 10% সেটা নয়, 90%। ফলে ভালো কাজ আপনি এক্সপেরিমেন্ট করাটাও একটা কঠিন হয়ে যাচ্ছে, খুব কঠিন কাজ। আর কারণ মুড়ি মিছরি একদর হয়ে মানুষের হাতের ফোনে আসছে। একদম।
আর আপনাকে এমনিতেও আপনি দেখবেন, আপনি যদি কুণাল ঘোষ যদি আজকে দারুণ একটা কিছু কথা বলে, আপনার নিউজ করুন, আপনি 4 জন পড়বে না। কুণাল ঘোষ এই বিতর্কে এসছে, আমার জন্য তো যেমন আনন্দবাজারের ফ্রন্ট পেজ আছে রাখা, ওরা কোটি টাকার বিজ্ঞাপনও ছেড়ে দেয় যদি আমার বিতর্ক পায়, তাহলে ওই ফ্রন্ট পেজে শতাব্দীরা এই করেছে। তো এই যে কি খারাপটা বলার, এবং লোক পড়তে ভালোবাসে, লোকের কাছে যে আমি এমপি হিসেবে কী কী ভালো কাজ করছি, কোথায় রাস্তা করেছি, কোথায় জল করেছি, ওটা নিয়ে কেউ ব্যস্ত না, ওটা নিয়ে কেউ দেখবেই না, ভিউজ হবে না। আমি কোথায় একটা ভুল কথা বলেছি, কোথায় একটা কাউকে চেঁচিয়েছি, সেটা কিন্তু মিলিয়নস ভিউজ হয়ে যায়। তো এটা মানুষ পাল্টে গেছে, আমাদেরও তাই হয়তো, মানে আমরা পাশের বাড়ি ছেলেটা ফার্স্ট হয়েছে থেকে পাশের বাড়ি ছেলেটা মেয়েটা পালিয়ে গেছে, ওটা শুনতে ইন্টারেস্টেড। আমি দর্শকদের একবার মনে করিয়ে দিয়ে রাখি, শতাব্দী রায় যখন পুরোদস্তুর অভিনয়, সেই সময় অনেক দিন আগের কথা বলছি, 2007-08 কথা বলছি, মানে অনেক বছর হয়ে গেল, যখন সিঙ্গুর আন্দোলন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যখন কৃষি জমি রক্ষার জন্য, শিল্প হোক, টাটাদের কারখানা হোক, কিন্তু অকৃষি জমিতে 3 ফসলি কৃষি জমি জোর করে দখল করে নিয়ে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অবস্থানে বসেছিলেন সিঙ্গুরে, সে সময় কিন্তু প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈতিক সমর্থন দিয়ে রূপলী পর্দার বাইরে গিয়ে ছুটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছিলেন এই শতাব্দী রায়, তাঁর প্রথম প্রত্যক্ষ রাজনীতিতে পদার্পণ। এরপর তিনি কিন্তু এরপরের গল্পটা আমি আগে প্রথম চ্যানেলকে বলে রাখি, অনেকের ধারণা যে আমার এমপি হওয়া বা আমার তৃণমূলে আসা বা আমার পলিটিক্সে আসার পেছনে তাপস পাল আছে। এটা আপনাকে মানে দায়িত্বের সঙ্গে বলছি, তাপস পালের সঙ্গে আমি ছবি করেছি, আমার বন্ধুত্ব ছিল, আমরা অনেক বছর একসঙ্গে কাজ করেছি, কিন্তু পলিটিক্সে আসা, তৃণমূলে আসার সঙ্গে তাপস পালের এইটুকু বিন্দু মাত্র কোনো যোগ নেই। কিন্তু আমার যদি পলিটিক্সে আসা হয় এবং তৃণমূলে আসা হয় এবং এমপি আসা হয়, তার যার জন্যে যার ভাবনা এবং যে আমাকে বুঝিয়ে আনতে পেরেছে, তার নাম কুণাল ঘোষ। অ্যাকচুয়ালি শতাব্দী আমার খুব ভালো বন্ধু, ওকে ইন্টারভিউ করাটা খুব কঠিন ব্যাপার। মানে গুরু দক্ষিণা দেখার পর 3 সপ্তাহ আমি শতাব্দীর প্রেমে হাবুডুবু খেয়েছি, 3 সপ্তাহ, তারপর একটা অন্য সিনেমা এসে আরেকজন কারোর প্রেমে পড়েছি, কিন্তু 3 সপ্তাহ আমি পুরো শতাব্দীর প্রেমের মধ্যে ছিলাম। তো আমি ফলে খুব ভালো বন্ধু, যেটাই করেন উনি সিরিয়াসলি করেন। এবং আমি বীরভূমের ফার্স্ট ইলেকশন একেবারে চোখে সানগ্লাস, কাপড়ে আঁচল কোমরে গুঁজে একের পর এক মিটিং, গ্রামের মধ্যে ঢুকে যাওয়া, আদিবাসী সাঁওতালদের সঙ্গে নাচ, এবং সিপিএমের যে জায়গাগুলো ঘাঁটি ছিল সেই জায়গাগুলো তাদের বাড়িতে দিনের পর দিন যাতায়াত। এই মানে শতাব্দী যখন আবার বাৎসরিক করতে আসছেন, তার মানে ধরে নিতে হবে কিন্তু এর কন্টেন্ট শতাব্দী নিজে কনভিন্সড, এবং শতাব্দী সেই মতোই পারফর্ম করেছেন। তো ফলে আমাদের সকলেরই একটা বাড়তি আগ্রহ এবং বাংলা ছবির দর্শক হিসেবে একটা কর্তব্য থাকবে যে চলুন তাহলে বাৎসরিকটা তো দেখতে হবেই। একটু ছোট্ট করে আপনার সঙ্গে আর একটু কথায় আসবো, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। কখনো শুনেছিস যে বর নেই আর বউ আর ননদ একসাথে থাকছে? এমনি তোর লাইফটা নষ্ট করেছে, আরও করবে। 1 বছর হতে চলল প্রায়। নীলের বাৎসরিক সামনে তো। আমি আমার নীলকে না ওই ফুল মালা দিয়ে মনে রাখতে চাই না। আমায় তো যত অশিক্ষিত বল না কেন, আমি বলছি এবার এটা অপয়া। বাৎসরিক অবধি আমাকে এখানে থাকতেই হবে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সংবাদ প্রতিদিন .in। আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী, পরিচালক, সাংসদ শতাব্দী রায়। আমরা আলোচনা করছি 6ই জুন শতাব্দীর নতুন ছবি আসছে বাৎসরিক, কামব্যাক। কারণ মাঝখানে একটু বিরতি গেছে, ফুল টাইম পলিটিশিয়ান হয়ে গেছে, ফলে ফিরতে একটু সময় নিয়েছেন। একটু পছন্দের পরিচালক, পছন্দের কন্টেন্ট, পছন্দের চরিত্র দেখে বাৎসরিক আসছে।
তো সেগুলো তো দেখার অনুরোধ থাকছেই। শতাব্দী, পলিটিক্স, পার্লামেন্ট কীরকম, এই 4 বারের এমপি কীরকম এনজয় করছেন? ভালো ভালো, মানে আস্তে আস্তে আরও বেশি জানছি, আরও বেশি শিখছি। কিন্তু যেটা হচ্ছে প্রত্যেক সময় মানে হয় না যে ভাবনাগুলো পাল্টায় বা গভীরতায় যাওয়া হয় এবং জানা যায় সেখানে। কিন্তু পার্লামেন্টটা এটা খুব কঠিন জায়গা, মানে শুধু উচ্চতর জায়গা নয়, কঠিন জায়গা এই জন্য যে বলার সুযোগ এত কম, তার মধ্যে যেটুকু লড়াই করে মানে কথা বলার জন্যে এত রিকোয়েস্ট করতে হয়, যে কথা আমরা সারাদিন বলি সে কথা বলার জন্য রিকোয়েস্ট বলে বলে একটা ইস্যু দিয়ে দিয়ে 10 দিন পরে হয়তো সুযোগ পাওয়া গেলো, সেটাও 2 মিনিটের। সেগুলো অভিযোগের জায়গা, কিন্তু আদারওয়াইজ তো সর্বোচ্চ জায়গা। অন্যান্য যে পারফরমেন্স, যে এমপি ল্যাডের কাজ বা এলাকার মানুষ অন্যভাবে যে প্রাইম মিনিস্টার্স রিলিফ ফান্ড, যেটা এখানে চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড, মানে একজন সাংসদ একটা হচ্ছে ভেতরে কথা বলা, সেটাও আমি দেখেছি আপনার যথেষ্ট, যেটুকু এই কাঠামোর মধ্যে সম্ভব বলেন, এর বাইরের কাজগুলো এলাকার মানুষ ওটা কীভাবে পায়? দেখো, এক তো হচ্ছে এমপিলার প্রত্যেকবারই আমি ঠিক ঠিক টাইমে সবটা খরচা করেছি এবং আমি একবার 3rdও হয়েছি, মানে এমপি ল্যাড খরচার ক্ষেত্রে। সেটা আমি ওটা কোনো দিন মানে 3টে টার্মে কখনো 1 টাকাও ফেরত যায়নি। আর প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড তো সবসময় এনে দিই যখনই যেটা বলা হয়। এলাকায় আমার তরফ থেকে যে কাজগুলো আমার ক্ষমতার মধ্যে আছে সবগুলো করা হয় করার, এবং যেগুলো আপনি তো জানেন যে আমি যেগুলো বলি করি, আর যেগুলো সম্ভব নয় আমার হাতে নেই সেগুলো আমার পক্ষে সব, সেটা আমি বলে দিই করতে পারবো না। কিন্তু এটাও ঠিক যে এত মানুষের প্রয়োজন, এত কাজ, সেখানে একটা এমপির ক্ষমতা যতটুকু সেটা সব 100% করা কিন্তু সম্ভব না। কিন্তু আমি স্বচ্ছতার সঙ্গে আমার কাজগুলো করছি কিনা সেটা দেখার, এবং সেগুলো করছি, তাই জন্যে মানুষ ভালোবাসে, সেই জন্যে মানুষ বারবার আমাকে সুযোগ দিয়েছে। বীরভূমের মানুষের কৃতজ্ঞতা জানিয়ে বারবার বলি যে তারা ভালোবাসা থেকেই আমার মানে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পেরেছি, এবং ওরা এটুকু বিশ্বাস করে যে কথা দিলে আমি কথা রাখবো, সেই ভরসাতে ওরা আমার সঙ্গে আছে। পরের প্রশ্ন, বিধিসম্মত সতর্কীকরণ। বিধিসম্মত সতর্কীকরণ, কুণাল ঘোষ তৃণমূলের এই মুহূর্তে পদাধিকারী হিসেবে দেখবেন না, কুণাল ঘোষ সংবাদ প্রতিদিনের কনসাল্টিং এডিটর। বিধিসম্মত সতর্কীকরণ রেখে পরের প্রশ্ন, সাংসদ শতাব্দী রায়, নেত্রী শতাব্দী রায় বীরভূম জেলা অর্থাৎ অনুব্রত মণ্ডলের জেলা। কখনো শুনি অনুব্রত মণ্ডল বনাম শতাব্দী রায়, কখনো আবার দেখি অনুব্রত মণ্ডলের পাশে দুজনেই হাসি মুখে। এই অনুব্রত মণ্ডলকে আপনি ট্যাকেল করেন কি করে? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় অনুব্রত মণ্ডল সম্পর্কে, সেটা হচ্ছে যে আমার কালারফুল লোক, কিন্তু হ্যাঁ, আমার হচ্ছে মতবিরোধ তো আছেই। মানে ও যেভাবে কথা বলে আমি একদম অপোজিট মেরুর লোক, সেই কারণে হয়তো বা বিষয়গুলো আমার কাছে সবসময় আমি আটকেছি, আমার ভালো লাগে না, আমি প্রকাশ করেছি। কিন্তু আমি সবশেষে বলবো, এই যে সাংগঠনিক জায়গা থেকে অনুব্রত কিন্তু বেস্ট, এটাকে অস্বীকার করে লাভ নেই। এবং সে মানে হয়তো আমি অনেক সময় মানে অনেক কিছু ওনার এগেনস্টে বলেছি, কিন্তু উনি কখনো বলেনি। তার কারণ উনি এরকম নয় আমাকে দারুণ ভালোবাসে, উনি এই জন্যে বলেননি যে দলকে ভালোবাসে, এবং দলের পলিটিক্যাল ভাবনা থেকে উনি অনেক বেশি ম্যাচিউরড। স্বাভাবিকভাবে আমি যেটা শিল্পী অনুব্রত দা অ্যাক্টিভলি থাকা, বিভিন্ন সংলাপ, মানে সিনেমায় যে সংলাপ তার উপরে দাঁড়িয়ে কেষ্টদাস সংলাপ, মানে কেষ্টদাস সংলাপের জনপ্রিয়তা তো আচ্ছা আচ্ছা সিনেমা সংলাপকে কোথা থেকে বার করে সব ছাড়তো ভগবান জানে। এখনো পর্যন্ত দেখি তো সব জায়গায় সবাই ইউজ করে সেই গুড় বাতাসা, মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি যেমন হয়েছে সেরকম ভাবে গুড় বাতাসা, আরো কি কি শব্দ যেগুলো আমাকে মানে এখন একটু অবাক কম করে, প্রথম দিকে অবাক করতো না, এরকম বলতে পারে কেউ বা হয়েছে, সেটাই হয়তো আমার। কেষ্টদার মাঝখানে অনুপস্থিতি, বন্দিত্ব, ফিরে আসা, নতুন সমীকরণ, আপনি সবটাই সুন্দর একটা সামলে নিয়ে আপনি আপনার জায়গাটায় আছেন। এটা খুব অসুবিধা হচ্ছে কিছু? দেখুন, এক তো হচ্ছে একটা যে কোনো কারণে হোক আমি সবসময় ওদেরকে ক্রেডিট দেবো। আমি বোধহয় সেই এমপি যার সঙ্গে প্রত্যেকটা এমএলএ প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ভালো, বাদ বাকি এমপিদের সঙ্গে কথা বলে শুনি তো যে তাদের সঙ্গে অনেকেরই সম্পর্ক খারাপ, যেটা আমার ক্ষেত্রে হয়নি কখনো, সবার সঙ্গে সম্পর্ক ভালো।
সেই জন্যে হয়তো বা এই মেরুকরণে আমার কোনো প্রবলেম হয়নি। আর একটা কুণাল, আমি এখনো পর্যন্ত কিন্তু রাজনীতির যে খিচমিচ জায়গা, কুটকচালি যেটাকে বলা হয়, বা রাজনীতির যে নেগেটিভিটি, সেটার মধ্যে ঢুকিনি কখনো, ঢুকতে চাই না, কারণ আমি আমার নেচারের মধ্যে নিয়ে আমি পারি না। মাথা সেটা সংগঠনের লোকেরা সামলেনি, সামলেছে, কিন্তু ইলেকশনের সময় তো আমিও সামলেছি, এই যে ইলেকশনের সময় সেটাও আমি সামলেছি, কিন্তু এর গভীরে আমি ঢুকি না। আমার এমপিশিপ যেটা আছে সে কাজটা করে আমি খুশি, এবং সে কাজটার জন্য যাদেরকে প্রয়োজন, যাদের আমাকে প্রয়োজন, তাদের সঙ্গে আমার সখ্যতা আছে, সুসম্পর্ক আছে, এবং সেই জন্যই বোধহয় যে এটা সম্ভব হয়। আর দ্বিতীয়ত বেশি ঢুকি না, তার কারণ আমার যেটা ঠিক মনে হয় বলে দিই, আমার যেটা ভুল মনে হয় বলে দিই। সেটা রাজনৈতিক ক্ষেত্রে ভুল হয়, কারণ অনেকে বলে এটা রাজনীতির লোক নয় বলে, কিন্তু আমি বিশ্বাস করি যে আমি এটা তুমি ভুল করছো, এটা তুমি ঠিক করছো, এবং সেটা মাইকেও বলে দিই। এটা আমার জন্য। মমতাদিকে অনেক রকম রোলে আপনি দেখেছেন। একেবারে প্রথমে সিঙ্গুরে রাস্তায় বসে থাকা মমতাদি, অর্থাৎ কৃষকদের জমি আন্দোলন, তার পাশে দাঁড়ানো বিরোধী নেত্রী, সিপিএম বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আপনি দেখেছেন কিন্তু কেন্দ্রের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আপনি আবার দেখছেন যে একদিকে রেলমন্ত্রী, দক্ষ প্রশাসক, বাংলার জন্য কাজ করছে, আপনার অনেক সুপারিশ আপনার জেলার জন্য ছিল, আবার এখানে তিনি বিরোধী নেত্রী, অর্থাৎ একদিকে তিনি চেয়ারে প্রশাসক, আবার এখানে কিন্তু তিনি বিরোধী নেত্রী, তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রী। এটা কিরমভাবে দেখলেন? দেখুন, আমি এই সব কিছু এখন বললেন বলে আমি আবার রিকালেক্ট করলাম, হ্যাঁ সত্যি তো এই স্টেজগুলো হয়েছে। আমি সবসময় মানুষ মমতা ব্যানার্জিকে দেখে এসেছি, এবং আমি যদি বলেন যে আমার অজ্ঞতার থেকে আমি অত পলিটিক্সের জায়গা বুঝি না বলে বা বুঝিনি বলে আমি সেই বিচারগুলো করিনি। আমি 2-4টে বিচার ওনার ক্ষেত্রে করেছি। সেটা হচ্ছে, আমি এখনও পর্যন্ত দেখেছি যে প্রথম দিকে আমি পলিটিক্সে আসার পর, দলে আসার পর, আমি যখন কোনো মানুষ সম্পর্কে অভিযোগ করতাম বা বলতাম এটা ঠিক নয়, এটা ভুল, তখন দিদি আমাকে যেগুলো ঠিক করিয়ে দিয়েছিল, আমার ধারণা দিদি ভুল জানে না দিদি, কিন্তু আমি দেখেছি, আমি এখন এসে বুঝতে পারি দিদি যে মানুষগুলোর সঙ্গে যা যা বলতো সব ঠিক ঠিক বলতো। তার মানে ওনার অভিজ্ঞতাটা কোথায়, একটা মানুষ চেনার জায়গা কোথায়, এটা। সেকেন্ডলি, প্রত্যেকটা দেখো, একটা আপনি সংসার চালাতে গেলে, আপনি একটা সংস্থা চালাতে গেলে আপনি সবার প্রিয় হতে পারবেন না, না আপনি সবাইকে প্রিয় করতে পারবেন। তো সেক্ষেত্রে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো ঠিক ভুল অনেক থাকতেই পারে, হতেই পারে, এবং সেগুলো যদি আমরা বিচার করি, ঠিকের সংখ্যা বেশি না ভুলের সংখ্যা বেশি। একটা আলটিমেটলি এটা কম্পিউটারাইজ জীবন নয় যে আমি এআইকে বলে দিলাম তুমি এটা চালিয়ে দাও, তো সেই জন্যে ভুল সিদ্ধান্ত ঠিক সিদ্ধান্ত হতে পারে। এবং আমি সিস্টেমের মধ্যে ঢোকার পরে এটাও বুঝলাম, তোর অনেক কিছু সোজা চোখে মনে হয় এটা করলেন না কেন, এটা করছেন না কেন, কিন্তু দেখা যায় যে তার পেছনে অনেকগুলো লজিক থাকে, অনেকগুলো প্রবলেম থাকে, যেগুলো করা সম্ভব নয় সে কারণে। কারণ একটা মানুষকে নিয়ে তো রাজ্য নয়, এতগুলো মানুষকে নিয়ে, বিরোধী ছেড়েও আমাদের সঙ্গে থাকা মানুষগুলোকে নিয়েও, সেগুলোকে এত সুন্দর এবং এত ধৈর্য, একটা এজের পর গিয়ে মানুষের ধৈর্য শেষ হয়ে যায়, সেখানে উনি এত ধৈর্যের সঙ্গে, এত বুদ্ধির সঙ্গে, সে কারণে মমতা ব্যানার্জি কিন্তু মমতা ব্যানার্জি। এবং আগামী দিনেও মমতা ব্যানার্জি পলিটিশিয়ান হিসেবে যে জায়গাটা ছিল এবং যে জায়গাটা আছে, আগামী দিন সেই রেসপেক্টটা থাকবে। অ্যাজ এ পলিটিশিয়ান মমতা ব্যানার্জি যে দারুণ, তার কিন্তু প্রমাণ আমরা সবসময় পাই, যে তার তীক্ষ্ণ বুদ্ধি আগে দেখতে পায়, দূরদর্শিতাই তো পলিটিক্সের অ্যাচিভমেন্ট, তাই না? এবং ওটাই কোয়ালিটি, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। কোনটা বললে কী হবে, কোনটা করলে তার এফেক্ট কী আছে, সাইড এফেক্ট কী আছে, সেটা উনি জানেন বলে আজকে কিন্তু এখানে বসে আছে। তারপর দ্রুত উঠে এসছে অভিষেক। আর একবার মনে করিয়ে দিই, মাঝখানে বিজেপি নেমেছিল শতাব্দীকে নিয়ে যাবে বলে, 2021 সালের আগে। সে ভয়ঙ্কর সব অফার, ওর মধ্যে ঢুকছি না। তো তৃণমূলের নেতারা অনুরোধ করছিলেন শতাব্দী যাবেন না বা ইত্যাদি, ওদিকে তারা প্রায় টিকিট পাঠিয়ে বসে আছে। তো দুপুরবেলা গেলাম বোঝাতে, যখন আমরা গল্প করছি তখনই আবার বিজেপির নাম করছি না, ফোন বাজলো যে দিল্লিতে এসে আগে সরাসরি আমার কাছে চলে এসো ইত্যাদি ইত্যাদি। তো তখন আমরা কথা বলে নিয়েছিলাম, সন্ধ্যাবেলা অভিষেকের সঙ্গে মিটিং হলো, শতাব্দীকে নিয়ে অভিষেকের কাছে গেলাম, এবং একটা দীর্ঘ মিটিং। সেই মিটিংয়ের ডিটেলটা বলবো না। কিরম লাগছে? অভিষেক তো মানে একটা নতুন ছেলে, এবং এখন তো বাইরে যা বক্তৃতাগুলো করছে তো ফাটিয়ে দিচ্ছে। আসলে অভিষেকের প্লাস পয়েন্ট হচ্ছে, আমার যেটা মনে হয়, যে এই জেনারেশনে জানে, মানে কম্পিউটারাইজ জেনারেশন, এটা
ওর যে কোয়ালিটি সেটা হচ্ছে ওর 3টে ল্যাঙ্গুয়েজ ওর কাছে একদম কন্ট্রোলে, একদম, এবং মার্জিত। ও এখনো পর্যন্ত আমি ওর কোনো স্পিচে কোনো এমন কোনো কথা শুনিনি যেটা অমার্জিত মনে হয়, বা যেটা মানে ভীষণ বেশি স্টেবল, মানে এতটা এই বয়সের সেই ম্যাচুরিটি ওর চেহারার মধ্যে, ওর কথার মধ্যে, ওর হাঁটা চলার মধ্যে প্রকাশ পায়। সেটা কিন্তু ওর মানে জেনুইনলি ভালো, হ্যাঁ সেটা। এবং ও ওর মতন করে, দেখো মমতা ব্যানার্জি যে সময়ে রাজনীতি করে, যেভাবে রাজনীতি করেছে, ওর ফরম্যাটটা একদম অন্য। দুজনের ফ্যামিলিতে যেমন জেনারেশন গ্যাপ হয়, আমার ছেলের সঙ্গে আমার যে গ্যাপ, আমার মেয়ের সঙ্গে আমার যে গ্যাপ, জেনজি জেনারেশন, ও যা বলে আমি বুঝি না, ও যা ল্যাঙ্গুয়েজ নতুন নতুন করে শিখি, সেরকমই আমার ধারণা দিদির সঙ্গে অভিষেকের সেই গ্যাপটা হতেই পারে, হবেও, হচ্ছেও। তো সেই গ্যাপটা পূরণের জন্য আমার ধারণা যে দিদির দারুণ মানে অভিজ্ঞতা এবং অভিষেকের স্মার্টনেস এবং অভিষেকের স্পষ্ট বক্তব্য এবং স্পষ্ট কনসেপ্ট, মানে ও কি বলছে, ও কি বলতে চায় সেটা খুব ভালো করে জানে, এবং সেটা খুব মানে খুব লজিক্যাল কথা বলে। এটা কিন্তু অভিষেকের জন্য আগামী দিনেও অভিষেক এগিয়ে যাওয়ার জন্য, মানে আমাদের ওই শব্দবন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস পরিবার। আমরা শেষ দিকে এসেছি, আমরা আবার একটু ফিল্মে ফিরে আসি। আপনাদের সময় জুটি এটা বিরাট ব্যাপার ছিল, জুটি। তাপস পাল, শতাব্দী রায় জুটি, প্রসেনজিৎ শতাব্দী রায়, প্রসেনজিৎ ঋতুপর্ণা। আমি উত্তম সুচিত্রার দিক সুপ্রিয়া গেলাম না, এদিকে এলাম। এখন সেই জুটি ব্যাপারটা কোথায় গেল? সেটাও কিন্তু হিটের ওপর ডিপেন্ড করে। মানে যখন ছবি একটা হিট হয়, তখন যে হিরো হিরোইনকে যে চরিত্র দেখেছি সেটা যে বিশ্বাসযোগ্য লাগে, তারা যখন আই লাভ ইউ বলছে, তখন কিন্তু আমার মনে হচ্ছে হ্যাঁ ঠিকই তো, একটু ভালোই বা, সেই জন্যই বোধহয় রাত্রে ঘুমোয় না। এই ফিলিংটা যখন হচ্ছে, তখন ওদের মনে হচ্ছে যে আচ্ছা এই জুটিটাই বেস্ট। কিন্তু সেই ছবিটাই যদি না দেখে, যতই রোম্যান্স হোক, যতই বা, দেখো জুটি সবসময় রোম্যান্টিক অর্থেই হিট হয় এবং রোম্যান্টিক জায়গা থেকেই জুটি হয়। হ্যাঁ, বাদ বাকি আমরা বলতেই পারি যে দুটি অ্যাক্টর, সে তো ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, ওরা জুটি, ওই জুটি তো আর এই অর্থে ব্যবহৃত না। তো এই ব্যবহৃত কিন্তু রোম্যান্সের জায়গা থেকে, এবং সেই রোম্যান্সটা যতক্ষণ না ধাক্কা মারবে, রোম্যান্টিক জুটি, রোম্যান্টিক যতক্ষণ না সেই রোম্যান্সগুলো ধাক্কা মারবে আমার সঙ্গে, আমার মনে হবে এরম একটা চাই, এরম একটা মেয়েকে আমার চাই, এরম একটা ছেলেকে আমার চাই, ততক্ষণ সেই জুটি কখনো সাকসেস হতে পারে না। তো এখনও ছবিগুলো হয়তো ধারা পাল্টে গেছে বলে সেই রোম্যান্সগুলো হচ্ছে না, যদিও স্মুচ হচ্ছে, কিন্তু প্রেমটা ওই অর্থে ওরমভাবে হচ্ছে না, প্লেটোনিক লাভ হচ্ছে না, কারণ বাস্তবতায় হয় না বলে। তো সেই প্রেমের ক্ষেত্রে হয়তো, কারণ আমার মনে হচ্ছে যে রোজা যখন দেখে, রোজা বলে ছবিটা যখন হয়েছিল, অরবিন্দ স্বামী দেখেছিলাম, ও মা মনে হতো এরমই হাজব্যান্ড চাই, ও এরম রোম্যান্টিক হওয়া দরকার, এরকমই গায়ে জল ফেলবে, এরকমই মাথা ঘুষবে। তো সেই জায়গা থেকে তো সেটা কোথায় ধাক্কা মেরেছিল সেই সময় আমাদের কাছে, যে এই ধাক্কাটা এখন আসছে না, হয় না। আমার মনে হয় সাবজেক্টগুলোও পাল্টে যাওয়ার জন্যে, সেই রোম্যান্সগুলোও পাল্টে যাওয়ার জন্যে, বা পুরো সমাজ সবটাই কি পাল্টে যাচ্ছে, যে 4-5টা জীবন যুদ্ধ, কিন্তু তা বলে কি প্রেম হারিয়ে যেতে পারে? প্রেমের সংজ্ঞাই তো পাল্টে গেছে। রিলেশনশিপ না, এখন জানি সিচুয়েশনশিপ। মানে অদ্ভুত কথা, আমি তো আমার ছেলে মেয়ের থেকে শুনছি, এটা মানে কি, আমি সিচুয়েশনে আপনাকে ভালো লাগছে তাই জন্যে আমি এখন সিচুয়েশনে আছি, এই জন্য আপনার এখন এই শিপে আছি। তাহলে তো জুটি জীবনে হবে না, জীবনে হবে না। সিনেমা ওই মানে আপনাদের জেনারেশনে গিয়ে জুটি আটকে যায়, জুটি আটকে তারা হবে না, কারণ ও তো দরকারও নেই, এই জেনারেশনের কিন্তু জুটিকেও দরকার নেই। ওদেরকে বরঞ্চ নতুন নতুন আরও বেশি, মানে একটা মেয়ের যদি 4টে এক্স বয়ফ্রেন্ড থাকে, সেটা কিন্তু আমার ডিগ্রি বাড়াচ্ছে। আচ্ছা, তো তার ফলে যদি একটা হিরোইনকে দেখানো হয় যে তার 4টে বয়ফ্রেন্ড আছে, বা একটা হিরোকে দেখানো হয় তার 10টা গার্লফ্রেন্ড আছে, তাহলে তো জুটি হবে না। কারো চোখ ভালো লাগে, কারোর মুখ ভালো লাগে, কারো বা চরিত্রের গঠন সেরকম হবে। এ পাশে একটা কৌতূহল, যে আপনাদের সময় যে সিঙ্গেল স্ক্রিন, জেলায় জেলায়ও হলের সামনে হাউসফুল বোর্ড, লাইন 30 উইক হলগুলো উঠে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এখন ওই বুক মাই শো দিয়ে এক একটা হলে অদ্ভুত অদ্ভুত শো টাইম, সকাল 9টা 20, হ্যাঁ কে যাবে বলুন তো, বেলা 11টা 10, রাতে সন্ধে 6টা 25। এইটা এই ইন্ডাস্ট্রিটা এগোচ্ছে না পেছোচ্ছে? এই অর্থ তো পেছোচ্ছেই, কারণ
দেখুন একটা সিঙ্গেল স্ক্রিনের ছবি, ধরুন আমি বলছি আইনক্সের ছবি, যদি হিট হয়, বিশাল হিট, কত টাকা আপনি ইনকাম করবেন? ইন্ডাস্ট্রি বাঁচতে পারে, ইন্ডাস্ট্রি চলতে পারে? একটা আইনক্সের হিট ছবি দিয়ে সারা বছর ইন্ডাস্ট্রি চলতে পারে না। যখন একটা কমার্শিয়াল ছবি ছাড়া কিন্তু ইন্ডাস্ট্রি চলা খুব মুশকিল। কমার্শিয়াল ছবি যদি হিট হয়, হতে পারে 1 কোটির ছবিটা 25 কোটি 50 কোটি অবধিও যেতে পারে। কিন্তু আপনার লাল পালন বিবি বোধহয় বিশাল হিট, হ্যাঁ, বাংলা ছবি প্রথম 1 কোটি টাকার বাজেট ছবি হয়েছিল এবং সেটা প্রচুর বিজনেস করেছে। তা সেটাই বলছি, সেটা যদি হয়, কিন্তু আপনি যদি আইনক্সের ছবি বানান, শুধু আইনক্সে রিলিজ করবেন, আপনি কি 5 কোটি টাকা ইনভেস্ট করতে পারবেন? না। পারবেন মানে পারবেন, করবেন কেন? ফেরত পাবেন কত? ফেরত পেলে কতটা পাবেন? কত অবধি হিট হতে পারে? তো সেই জন্যে সিঙ্গেল স্ক্রিন চলে যাওয়া মানে বাংলা ছবি তো না চলা এবং বাণিজ্যিকভাবে কোমর ভেঙে যাওয়া। এবং কিন্তু আবার আরও দুটো জিনিস আছে। আপনি যদি ধরুন, ধরা যাক সিঙ্গেল স্ক্রিন আপনি চালু করলেন, ঠিক আছে, 400টা ছিল, ধরুন 500টা ছিল, 100টা চালু করলেন, চালাবেন কি? কারণ আপনার ওই ছবিগুলো যারা করবে তারা কিন্তু ওই বারাসাতের বাইরে থেকে করবে, তারা কিন্তু আর আইনক্সে চালাতে পারবে না। আইনক্স এগুলো ওখানে চলবে না, ওদের একদম দুটো ভাগ। এখন অবশ্য আগে তো করে নিচ্ছে যে আমি ছবি করার সঙ্গে সঙ্গে আমি হলের থেকেও হয়তো আমি দেখছি যে আমি ওই টিভি চ্যানেলকে স্যাটেলাইট রাইট বিক্রি করব, ওই ওটিটিকে এটা বিক্রি করব, তার থেকে কিছুটা উঠে আসছে। তাতে কি পাবলিকের ইনভলভমেন্টটা কমে যাচ্ছে না? যাচ্ছেই তো। তাই তো পাবলিকও ভাবছে যে ঠিক আছে, কখনো ওটিতে চলে আসবে, তখন যদি কারোর কোনো ছবি দেখতে ইচ্ছে হয়, ভাবে যে ঠিক আছে আসবে, তখন দেখে নেবো। তো সেটা তো আর সেই ব্যবসা তো আর ব্যবসা হচ্ছে না। কারণ আলটিমেটলি কিন্তু ছবি যতই আমরা ক্রিয়েটিভিটি বলি, যতই স্টারডাম বলি, যতই টেকনিশিয়ান বলি, যতই ডিরেক্টর বলি, আলটিমেটলি কিন্তু ছবি টাকা ফেরত পাওয়াটাই ছবি। একদম ঠিক। এবং যখন প্রডিউসার আপনার টাকা ফেরত পাবে, তবেই কিন্তু সেই প্রডিউসারটি আরেকটি ছবি করবে। কারণ এরম কিন্তু আমাদের হাতে গুনে বাংলা ছবিতে 4-5 জন প্রডিউসার আছে যারা রেগুলার প্রডিউসার, যাদের হাউস আছে, যারা একটা ছবি ফ্লপ হয়, 2টো ছবি ফ্লপ হয়, 3টে ছবি ফ্লপ, 4টে ছবিতে এত হিট হয়, কভার তুলে নিচ্ছে। কিন্তু একজন অন্য ব্যবসায়ী, সে কোনো রিকোয়েস্টে বা একটা অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য যখন ছবি করতে আসে, প্রথমত সে অভিজ্ঞতা খারাপ হলে সে আর ছবি করে না। দ্বিতীয়ত যদি তার ছবি প্রফিট দরকার নেই, অনেকে বলে আমার টাকাটা যদি ফেরত পাই আমি আবার ছবি করব, সেটা যদি ফেরত না পায়, সে একটার পর আর ছবি করবে না। তাকে এটা বোঝানো কঠিন যে আপনি 4-5টা ছবি করুন, তারপর আপনি ফেরত পাবেন, সেটা কোনো ব্যবসায়ী, যারা ওই ব্যবসায়ী, তারা কিন্তু ছবিতে করবে না। তো তার ফলে আপনি ছবির টাকা ফেরত দেওয়াই একমাত্র লক্ষ্য, এবং সেই লক্ষ্যের জন্য যা যা করতে হবে সেটা করার দরকার। তো সময়ের সঙ্গে ইন্ডাস্ট্রি একটা অদ্ভুত জায়গায় এসে পড়েছে, আর তার মধ্যে দিয়েই কিন্তু বাংলা ছবি এগিয়ে চলেছে। এর মধ্যে থেকেই ভালো কাজ, এর মধ্যে থেকেই নানা নতুন পরীক্ষা নিরীক্ষা, এবং এর মধ্যেই অভিজ্ঞ অভিনেত্রী শতাব্দী রায়ের আবার বড় পর্দায় কামব্যাক 6 জুন বাৎসরিক ছবি নিয়ে। অদ্ভুত থিমের ছবি, 2টি নারী চরিত্র, বৌদি এবং ননদ। একটু দেখলে মনে হচ্ছে একটা হরর ভূতের ছবি, কিন্তু এটা সম্পর্ক এবং একটা অদ্ভুত কেমিস্ট্রির ছবি, যেটা দেখতে আপনাকে হলে যেতে হবে। শতাব্দী রায়কে আন্তরিক ধন্যবাদ সংবাদ প্রতিদিন.in এর তরফ থেকে, এবং আমাদের তরফ থেকেও আপনাদের কাছে অনুরোধ, শতাব্দী এত দিনের অভিজ্ঞতা নিয়ে নতুন ভূমিকায় সেকেন্ড ইনিংসে বাৎসরিক ছবি নিয়ে আসছেন। চলুন সবাই মিলে বাৎসরিক ছবিটি দেখা যাক। ভালো থাকবেন, নমস্কার।